স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছে নবাদল বণিক, আমরা সবাই ছিলেন আমাদের যুব মোর্চার প্রাক্তন সভাপতি, বর্তমানে রাষ্ট্রীয় কমিটির সদস্য। এবং আমার বাম দিকে আছেন উপেন্দ্রদেব বর্মা, আমাদের পার্টির উপেন্দ্রদেব বর্মা। তিনি আমাদের জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক। আপনারা গত কিছুদিন ধরে নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে যে একটা আঘাত হয়েছে, সারা দেশের সঙ্গে এই রাজ্যে একটা আঘাত হয়েছে। এই আঘাতে শরিক রাজনৈতিক দল মূলত দুটি, কংগ্রেস এবং সিপিএম। তাদেরও আবার সবাই না, কংগ্রেসের দুজন আর সিপিএম এর হাতে গোনা 2-4 জন, তারা একত্রিত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলছে। তাদের সঙ্গে তাদের যে সংশ্লিষ্ট দলের সবাই আছেন, ব্যাপারটা কিন্তু এমন না। এবং আপনারা সেগুলি প্রত্যক্ষ করছেন, সর্বত্রই এই 2-4 জনকেই দেখা যাচ্ছে। তারা যে বক্তব্যগুলি রাখছেন তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গণতন্ত্র। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তারা নেমেছে, বারংবারই বলছেন। গতকালকে আমরা দেখলাম তারা এই গণতন্ত্রের রক্ষার কথা বলছে। গণতন্ত্রের ব্যাখ্যাটা কি? তাদের কাছে গণতন্ত্রের ব্যাখ্যাটা কি? তারা তো একসময় একে অপরের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের কথা বলেছেন একে অপরের বিরুদ্ধে। এখন কোন গণতন্ত্রের কথা বলছেন তারা? স্বার্থ রক্ষার লড়াই। এটাকে তারা যদি স্বার্থ রক্ষার লড়াই বলতেন তাহলে স্পষ্ট হতো। ব্যক্তিগত বলছিলেন যে সিপিআইএম এর জামানায় কংগ্রেসের যে বিশাল সংখ্যক কর্মী, নেতা কর্মী তারা খুন হয়েছেন, সামান্য বিষয়, ব্যক্তিগত বিষয়। আবার বাম জামানায় যারা খুন হয়েছে সেটা কোন দলীয় বিষয় না, বা এর সঙ্গে এটা বিচ্ছিন্ন ঘটনা। আজকে তাদের মনে হচ্ছে সেগুলি বিচ্ছিন্ন ঘটনা। এখন কথা হলো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সে সময় তারা তা মেনে নেবেন কিনা? যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের ব্যথায় ব্যথাকে জাগিয়ে তুলতে আমরা চাইছি না, তাদের ব্যথা আমরা জাগিয়ে তুলতে চাইছি। কিন্তু সত্যটা যে বিষয়টা কি, সত্যটা কি তা বলা প্রয়োজন। কারা এর সঙ্গে যুক্ত, কাদের ইন্ধনে এই সমস্ত কাজগুলি হয়েছে, সেই সমস্ত বিষয়গুলি অবশ্যই জানান দেওয়া প্রয়োজন। এগুলি থেকে তা স্পষ্ট হয়ে যাবে। আমাদের প্রথমে আমি একটা ঘটনা বলতে চাই, বীরচন্দ্রমোহনের ঘটনা, জোট আমলের কথা। আপনারা, আমি মোটামুটি কিছু তথ্য প্রমাণ নিয়ে এসেছি। 14 অক্টোবরের ওই সময় 14 অক্টোবরের যে পত্রিকাটা, দৈনিক সংবাদ পত্রিকা, সেই পত্রিকাটা যদি আপনারা খোলেন সেখানে দেখতে পারবেন আপনারা তৎকালীন সময় আইনমন্ত্রী ছিলেন সমীর রঞ্জন বর্মন। তিনি বিবৃতিতে, ওনার বিবৃতিটা ছাপা হয়েছে। শ্রীরাম পাল জনরসের বলি, শ্রীরাম পাল জনরসের বলি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। আজকে শ্রীরাম পাল হত্যা
পরিপ্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, ঝর্ণা পাল দাশগুপ্ত, তিনি কি মনে করেন জনরোষে বলি হয়েছিল? তিনি কি মনে করেন যে এর সঙ্গে কংগ্রেসের নেতাদের ইন্ধন ছিল না? তিনি কি এখন যা বক্তব্য রাখা হচ্ছে তার সঙ্গে তিনি কি সহমত পোষণ করেন? এখন তিনিই বলেন। আজকে এই বিষয়গুলি পরিষ্কার করা প্রয়োজন। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের পার্টি ক্ষমতায় আসার পর থেকে নির্বাচনের পরে কোথাও কোন রাজনৈতিক সন্ত্রাসের বলি হননি কেউ, একটি দৃষ্টান্তও নেই, একটি খুনের ঘটনাও ঘটেনি। আমাদের জবাব দিন এখন যারা যারা আছেন এই বিচ্ছন্ন মনের ঘটনায় যারা শহীদ হয়েছে, যারা খুন হয়েছে, তাদের পেছনে কারা রয়েছে, ব্যাখ্যাটা দিন আছে। তারপরে আমাদের আপনাদেরই একজন সহকর্মী, দেশের কথা সাংবাদিক, আমাকে একটা পত্রিকা দিলেন। আপনাদের যারা আমাদের পুরনো সাংবাদিকরা আছেন তাদের সবারই মোটামুটি ভাবে মনে আছে তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই জিরানিয়ার কাছে দুষ্যন্ত নারায়ণ পাল, সেখানে গণহত্যা সংঘটিত হয়েছিল। এই গণহত্যা সংঘটিত হওয়ার পর দেশের কথা পত্রিকা, আমার কাছে পত্রিকাটা আছে, কপি আছে, দুষ্যন্ত নারায়ণ পাড়ায় কংগ্রেস এনএলএফটির পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে রাজ্য জুড়ে গণবিক্ষোভ, জিরানিয়া এবং নেতৃবৃন্দের শপথ, গণতন্ত্র। এখন তারা গণতন্ত্রের রক্ষণ লড়াই করছেন। যদি সিপিআইএম এর নেতারা তখন মনে করেন কংগ্রেস এবং এনএলএফটির যোগসাজশে সেই হত্যাকাণ্ড হয়েছিল, এখন সিপিআইএম কাদের সঙ্গে যোগ বেঁধেছেন? উত্তর নিশ্চয়ই রাজ্যবাসী চায়। রাজ্যবাসীর জানার অধিকার আছে। আপনারা কি এনএলএফটির সঙ্গে করেছেন সমঝোতাটা? বিধানসভার ভেতরে এবং বাইরে বহুবার অভিযোগ উঠেছে কংগ্রেসের সঙ্গে উগ্রবাদীদের সম্পর্ক রয়েছে। কংগ্রেসও পাল্টা অভিযোগ করেছে সিপিআইএম এর বিরুদ্ধে। এটিটিএফ এর সঙ্গে সিপিআইএম এর যোগসাজশ থাকার কথা বিধানসভার ভেতরে এবং বাইরে বলেছেন কংগ্রেসের, এবং এনএলএফটির বিষয়ে বলেছে যে কংগ্রেসের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। বিধানসভার রেকর্ড আছে। এখন গণতান্ত্রিক স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হন, কোনো ব্যাপার না, আমাদের কিছু যায় আসে না। তাতে আমরা ধরে নিয়েছি এ রাজ্যের মানুষ জানেন, সাংবাদিকরা জানেন ফলাফলটা কি হবে। এক হলেই কি না হলেই কি আমাদের কিছু যায় আসে না। কিন্তু আপনারা যে কারণে আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে আপনারা ঘোষণা দিচ্ছেন গণতন্ত্র, এটা গণতন্ত্র ছিল? এগুলি কি গণতন্ত্র? আপনাদের গণতান্ত্রিক স্বার্থে নয়, আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন নিছক রাজনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক ময়দানে আপনাদের বেঁচে থাকার তাগিদে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন মাত্র। দেশের স্বার্থে না, মানুষের স্বার্থে না, আপনাদের ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য, টিকে থাকার জন্য, রসদ সংগ্রহের জন্য, এছাড়া আর কিছু না। জবাব দিতে হবে আপনাদের, মানুষের কাছে জবাব দেওয়া প্রয়োজন। আরো দিচ্ছি কয়েকটা। 1998 সাল
10 এপ্রিলের পত্রিকা, 11 এপ্রিলের পত্রিকা, 10 এপ্রিলের খবরটা লেখা হয়েছিল দৈনিক সংবাদ পত্রিকা। মুখ্যমন্ত্রীর মতে বিমল হত্যার রাজনৈতিক ষড়যন্ত্রের ফল। স্পষ্ট লেখা আছে, নির্বাচনের আগে স্লোগান ছিল বামফ্রন্টকে হটাতে হবে। বামফ্রন্টকে হটাতে দেশি বিদেশি শক্তি তৎপর ছিল। কে কোন দপ্তরের মন্ত্রী হবেন তাও ষড়যন্ত্রে ঠিক করেছিল। প্রতিবাদী সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বিমল সিনহা ও বিদ্যুৎ সিনহার হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিত এবং রাজনৈতিক হত্যাকাণ্ড। তিনি বলেন, গরিব মানুষের উন্নয়নের স্বার্থে আমাদের সংগ্রাম। ছাত্র জীবন থেকে বিমল সিনহা এই সংগ্রামের প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন। পুরো খবরটা আপনারা পড়ে দেখতে পারেন, সেখানে কংগ্রেসকে বিদ্ধ করা হয়েছে বিমল সিনহা হত্যাকাণ্ডের জন্য। আমরা বলছিলাম বিমল সিনহাকে কে হত্যা করেছে, পরবর্তী সময় যে সমস্ত ঘটনাক্রমে কি হয়েছে, বিধানসভায় নিয়ে আলোচনা হয়েছে, তদন্ত রিপোর্ট এসছে, সেগুলি আপনারা দেখছেন, জানেন। যদি সিপিএম এর নেতারা মনে করেন হ্যাঁ ঠিক যে মানে সরকারকে এখন সেইভাবে দেখা যাচ্ছে না, এই জোটের বিভিন্ন বড় কোনো সমাবেশে সেইভাবে দেখা যাচ্ছে না, ওনার অবস্থান কি উনি পাল্টেছেন কিনা খুব একটা স্পষ্ট না। তো যাই হোক, উনি কিন্তু এই কথাটা বলেছিলেন, গণতন্ত্র, রাজ্যের একজন মন্ত্রীকে হত্যা করে দিয়ে গণতন্ত্র, এটাই গণতন্ত্র ছিল। তাহলে আপনারা সেই গণতন্ত্রের কথা বলছেন, এখন গণতন্ত্র সংকটে বলছেন আপনারা। আপনারা কোন গণতন্ত্রের কথা বলছেন জবাব দিন। এই পয়েন্ট থেকে আপনারা জবাব দিতে হবে। আপনাদের মানুষ, এই রাজ্যের মানুষ জানতে চাইছে আপনাদের কাছে আপনারা কিসের গণতন্ত্রের কথা বলছেন। আরো আছে তথ্য। সাল মোটামুটি ভাবে যদি ধরে নেওয়া যায়, এটা ছিল খোয়াই থানার নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে খুন, প্রতিবাদে 24 ঘন্টা বন্ধ। মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় এটা ছিল প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। নৃপেন্দ্র দেবনাথ এই ঘটনায় খুন হয়েছিল। জবাব দিতে হবে না। আজকে আপনাদের অবস্থান বদল করেছেন, কিসের স্বার্থে বদল করেছেন? এই হত্যাকাণ্ডগুলি গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ ছিল। কংগ্রেসকেও জবাব দিতে হবে। ঠিক আছে, কংগ্রেসের সবাই এখন এই দুজনের সঙ্গে নেই, যারা নেতৃত্ব দিচ্ছেন না এখন কংগ্রেসের দুজন, তাদের সঙ্গে বাকিরা নেই, বাকিদের দেখা যাচ্ছে না। আদৌ তারা আগামী দিনে তাদের সঙ্গে থাকবেন কিনা তা আমরা জানি, কিন্তু যেই দুজন গণতন্ত্র রক্ষার কথা বলছেন তাদের কিন্তু জবাব দিতে হবে এই সমস্ত বিষয়ে। গণতন্ত্র কি ওইটা? একে কি আপনারা গণতন্ত্র বলেন? বাম জমানায় কি পরিমাণ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে সমস্তগুলি তো আপনারাও নিজেরাও বলেছেন, এই কংগ্রেসের নেতারা যারা আছেন তারা বলেছেন বিভিন্ন সময়। তো তাদের পরিবারের লোকেরা একবার জিজ্ঞাসা করবেন, স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করার কথা যে তখন আপনারা বলেছিলেন সিপিআই হত্যাকাণ্ডে সংঘটিত করেছে, তখনও কি আপনাদের সঙ্গে তাদের যোগসাজশ ছিল? প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই আসে। 1998 সাল মানিক সরকারের শাসনকালে 112 দিনে নিহত 118, অপহৃত 87, ধর্ষিতা 29, নারী নির্যাতন 66। 3 সেপ্টেম্বরের পত্রিকা দৈনিক সংবাদে সেখানে পরিসংখ্যান দেওয়া হয়েছে। কংগ্রেসের নেতাদের সংগৃহীত সেই পরিসংখ্যান
সেই পত্রিকায় ছাপানো হয়েছে। এটা কি গণতন্ত্রের নমুনা? আপনারা সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে চান এই রাজ্যে? আপনারা কি সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে চান? কংগ্রেসের নেতাদের কাছে নিশ্চয়ই জবাব দিতে হবে। এখন আপনারা বৃহত্তর স্বার্থ, গণতান্ত্রিক স্বার্থ ঐক্যবদ্ধ হচ্ছে। গণতন্ত্র কোথায় প্রকৃত হচ্ছে? কোথায় খর্ব হচ্ছে গণতন্ত্র? কার গণতন্ত্র খর্ব হচ্ছে? হ্যাঁ, লুটতরাজ করতে সময় আপনারা পাচ্ছেন না, বিভিন্ন কেলেঙ্কারি আপনারা করতে পারছেন না। এটা তো গণতন্ত্রের অঙ্গ নয়। বলেন না, কারণ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সে সমস্ত জবাব দিয়ে দেওয়া হয়েছে, ফলে তারা এখন আর এই বিষয়গুলি এড়িয়ে যায়। বলা হচ্ছে এই রাজ্যের কংগ্রেস নেতারা বলছেন যে চীন নাকি ভারতের অংশ দখল করে আছে। দিল্লির নেতারা আগে বলতেন, এখন আর বলেন না। বিজেপির জবাবের পর আর বলেন না, হঠাৎ করে এখান থেকে বলছেন কয়েকজন নেতা। চীন ভারত আক্রমণ করেছিল কবে? ইতিহাস আজকে কিন্তু গোপন নেই কিছু। এবং কিভাবে দখল করেছিল, কার জামানায় দখল করেছিল, এবং এই দোকলামের ঘটনার সময় রাহুল গান্ধী কিভাবে চীনের দূতাবাসে গেলেন, সেগুলি কিন্তু গোপন নেই। এখন নতুন করে এখানে এই সমস্ত বিষয়গুলি ইস্যুগুলি তুলছেন। কংগ্রেসের নেতাদের তো বেকায়দায় ফেলছেন আপনারা, সর্বভারতীয় কংগ্রেস নেতাদের বেকায়দায় ফেলছেন। কড়া জবাব দিচ্ছে চীন। যেখানেই ভারতের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে সেখানে কড়া জবাব দিচ্ছে। ভারত এখন শক্তিধর রাষ্ট্র এবং যোগ্য জবাব দিতে সক্ষম। গণতন্ত্র, কংগ্রেসের জামানায় গণতন্ত্র, এটা কি এই রাজ্যে তো যারা প্রবীণরা আছেন তারা জানেন জরুরি অবস্থার সময় কি হয়েছিল। ইতিহাস তো এগুলি। কংগ্রেস সরকার জরুরি অবস্থার পরে পুনঃপ্রতিষ্ঠার পর জয়প্রকাশ নারায়ণের কি হয়েছিল ইউটিউব সার্চ করলে আজকে পাওয়া যায় পুরো বক্তব্য। চিকিৎসার নামে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে এবং উনি নিজে বলেছিলেন যে ওনাকে স্লো পয়জনিং করা হচ্ছে। গণতন্ত্রের কথা বলছে। সর্বশেষ বাম গণতন্ত্র, বাম গণতান্ত্রিক শক্তি, অদ্ভুত বিষয়, বাম গণতান্ত্রিক শক্তি দুটো শব্দই পরস্পর বিরোধী। বামের সঙ্গে গণতন্ত্রের কোন সম্পর্কই নেই। সিপিআইএম তাদের নিজস্ব যে পার্টি সংবিধান রয়েছে তাতে উল্লেখ করা হয়েছে তারা এই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। গোপন নেই, সার্চ করলে আপনারা পাবেন, সেখানে উল্লেখ আছে। তাতে কোনো পরিবর্তন করা হয়নি। আজকের দিনও পৃথিবীর যেখানে বাম শক্তি ক্ষমতা দখল করেছে, কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করেছে, সেখানে গণতন্ত্র নেই। এই পার্টি যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে সংখ্যালঘুদের কত মসজিদ ভাঙা হয়েছে, তোপ দাগিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় স্বাধীনতা, যেখানে যেখানে কমিউনিস্ট পার্টি ক্ষমতা রয়েছে এমন কোন দেশ বাদ নেই যেখানে মসজিদ ধ্বংস করা হয়নি।
ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শুধু এই রাজ্যেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত স্বার্থান্বেষী গোষ্ঠীরা আছে, যাদের স্বার্থে আঘাত করেছে, যারা জনগণের অর্থ তছরূপ করতে পারছে না, তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তি করছেন, অসাংবিধানিক শব্দের ব্যবহার করছেন। ছত্তিশগড়ের বিরোধী দলের নেতা এই ধরনের একটি বক্তব্য রেখেছেন। ভারতীয় জনতা পার্টি এর তীব্র বিরোধিতা করে। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, আপনারা জানেন দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনের পাশাপাশি আমাদের একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। রামনগরের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। প্রয়াত সুরজিৎ দত্তের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়েছে এবং সেখানে আমাদের প্রার্থী রয়েছেন দীপক মজুমদার। এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, আপনার কোন নাম নিলে, বিশেষ কেউ একটা নাম নিলে আপনারা একটা চরিত্রের একটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না, কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি। ধরে নিন গোপাল ভাঁড়, আপনি শব্দটা বললে আপনি বুঝে নেবেন একটা চরিত্র কেমন হতে পারে। বা এই যে ফিল্মি দুনিয়ায় যে অনেক কমেডিয়ান আছে, তাদের নাম বললেই আপনারা বুঝতে পারবেন। সিপিএম এখানে যাকে প্রার্থী করেছেন রতন দাস, এই নামটা নিলেই মনে হয় সন্ত্রাস। আপনারা এখানে যারা টিভি চ্যানেলের সাংবাদিকরা আছেন, তাদের কাছে অনেকের কাছে সেই ছবি আছে, তার নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে তিনি জয় হয়েছিলেন, ভোটের দিন কি হয়েছিল সেই ছবি আপনাদের অনেকের কাছে আছে। এখনো চেষ্টাটা হচ্ছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা চাইব নির্বাচন কমিশন যাতে পূর্ব অভিজ্ঞতার কারণে একটু নজরদারিটা সেখানে একটু বাড়ে। তিনি কি করছেন, তার কার্যকলাপটা কি। বর্তমানে তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে যাচ্ছেন, হুমকির স্বরে বলছেন, ভয় দেখাচ্ছেন। এই কেন্দ্র থেকে বিজেপি প্রত্যাশী পুনরায় নির্বাচিত হলে তাদের এই দেশে থাকতে দেওয়া হবে না, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, খুন সন্ত্রাস হবে, এগুলি বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমার মনে হয় না তেরোতে যেইভাবে সন্ত্রাস করেছেন, জনগণের যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, তা কেড়ে নেওয়ার যে চেষ্টাটা হয়েছে, তিনি এবার এই দুঃসাহসটা আর করবেন বলে মনে হয় না। তবুও নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে একটু সজাগ থাকেন, কারণ ট্রেকটা ভালো না। মানুষ জবাব দিতে প্রস্তুত। এই ধরনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণ অবশ্যই রুখে দাঁড়াবে, কিন্তু আগাম যদি কোনো ব্যবস্থা থাকে, আগাম ব্যবস্থা নিলে
এই সমস্ত ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। এই অংশে যারা সংখ্যালঘু অংশের মানুষরা আছেন তাদেরও আমরা বলতে চাই, আপনারা দেখেছেন 18 নির্বাচনের আগেও সীমান্তবর্তী এলাকাগুলিতে যারা সংখ্যালঘু অংশের মানুষরা আছেন তাদেরকে এই সমস্ত কথাগুলি বলা হয়েছিল। সিপিএম এর তরফ থেকে এই সমস্ত কথাগুলি বলা হতো এবং তার পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, বা সমগ্র দেশে ভারতীয় জনতা পার্টি মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কোথাও এই ধরনের কোন দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়নি, পরন্তু তাদের মান উন্নয়ন হয়েছে। এই অংশের মানুষদের অধিকার সুরক্ষিত হয়েছে, মহিলারা সুরক্ষিত, এই অংশের যে মহিলারা আছে তাদের অধিকার সুরক্ষিত হয়েছে। এই অংশের মানুষকে যদি আপনারা বোকা বানাতে চান যে আপনি ভুল করবেন, এই অংশের মানুষের মধ্যে শিক্ষিতের সংখ্যা বেড়েছে, তারা সচেতন হয়েছে, অতীতে যেভাবে তাদের ব্যবহার করেছেন এখন সেইভাবে ব্যবহার করা যাবে না। বিশ্বাস করি যারা কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে আছেন এখনো, তারা তাদের মধ্যে যে অংশকে যোগ করেছেন, এই যে স্বার্থান্বেষী গোষ্ঠী, তারা অবশ্যই তাদেরকে প্রশ্ন করবেন, সেই স্বার্থান্বেষী গোষ্ঠীকে প্রশ্ন করবেন কাদের স্বার্থে, কিসের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ তো জবাব দিয়েই দেবে, কিন্তু তারপরেও আপনারা এই প্রশ্নগুলি করবেন তাদের। আর যাদের বিষয়ে আমি এই কথাগুলি বলছি তারা নিশ্চয়ই সৎ সাহস থাকলে এই সমস্ত ঘটনাগুলির জবাব দেবেন। নমস্কার, আপনাদের তরফ থেকে যদি বিশেষ কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের মাধ্যমে কমিশনকে আমরা জানাচ্ছি যেন এটাও প্রপার সিস্টেম, আমাদের যে এই যে এখন বয়ান দেওয়া হচ্ছে সেগুলি হাজির করা সম্ভব হয় না, এগুলি সময় সময় দেওয়া হবে। প্রেস কনফারেন্স একটা অফিসিয়াল প্রোগ্রাম, এর মাধ্যমে যেটা দেওয়া হচ্ছে সেটাও তাদের দৃষ্টিতে যাবে। এখন আমার কাছে সেই হিসাব নেই, তালিকাটা নিয়ে আসি। প্রচুর অভিযোগ নিয়মিত জমা পড়ছে। বাড়িতে কেউ তার কথা